বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার, ইউনিভার্সিটি অফ তেনাগা ন্যাশনাল ইউনিটেন মালয়েশিয়াতে রিসার্চ করছি। আমার রিসার্চের টপিক হচ্ছে ভূমিকম্প। এই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো, কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুদিন পরপরই আমরা ভূমিকম্পের আতঙ্কে সবাই আতঙ্কিত হই। তো সেই হিসাবে আমার মনে হয় আমাদের কিছু বিষয় আছে একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে ভূমিকম্প কি, কেন হয়, এবং ভূমিকম্প হলে আমাদের করণীয় কি। তো আমি আমার পড়াশোনা অভিজ্ঞতা বা আমার রিসার্চ থেকে যতটুকু শিখেছি জেনেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, সৃষ্টির শুরুতেই পুরো পৃথিবীকে জুড়ে অসংখ্য টেকটনিক প্লেট রয়েছে। এই টেকটনিক প্লেটগুলো মূলত পুরো পৃথিবীটাকে ঘিরে আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন প্রতিনিয়ত আমাদের পৃথিবীটা স্লোলি মুভ করছে। মুভিং হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই টেকটনিক প্লেটগুলো। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই মুভমেন্ট হওয়ার সময় কোথাও যদি প্লেটগুলো আটকা পড়ে যায় বা থেমে যায় বা বাধাগ্রস্ত হয়, তখন সেখানে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। এই কম্পনটা একসময় আপনার চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেটাই হচ্ছে ভূমিকম্প। তো ভূমিকম্প ব্যাপারটা কিন্তু এরকম না যে একেবারে মানে হঠাৎ করে চলে আসলো আর এসে সবকিছু ভেঙে চুরে ধ্বংস করে দিল না। বিষয়টা হচ্ছে কিরকম, যেমন ধরুন টেকটনিক প্লেট আটকা পড়ে গেছে, তাহলে সেখানে আপনি যখন পুকুরে একটা ডিল ছুঁড়ে মারবেন, ছুঁড়ে মারার ফলে পানির মধ্যে এক ধরনের ওয়েভ তৈরি হয়, আস্তে আস্তে ঢেউ চারদিকে ছড়াতে থাকে। ঠিক ভূমিকম্পের ক্ষেত্রেও সেম বিষয়টা হয়, তবে সেটা হয় যখন একটা টেকটনিক প্লেটের সাথে আরেকটা টেকটনিক প্লেট আটকা পড়ে যায়, তখন সেখান থেকে আস্তে আস্তে কম্পন সৃষ্টি হয়, ভাইব্রেশনও, সে ভাইব্রেশনটা ছড়িয়ে যেতে যেতে একসময় আমরা বুঝতে পারি। যেমন আমি আর একটু সহজে বলি, আমাদের যে যখন ঝড় বৃষ্টি তুফান হয়, এমন ঘটনা আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি। একেবারে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো বা একেবারে কোনো কারণ ছাড়া হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল না। প্রত্যেকটা প্রাকৃতিক ঘটনার সাথেই ফার্স্ট টাইম কিছু সিমটম থাকে। আমরা কেউই জানি না আসলে ভূমিকম্প কখন হবে। সেটা রাতেও হতে পারে, সকালেও হতে পারে, কারণ এই ভূমিকম্প কিন্তু প্রতিনিয়তই সারা পৃথিবীতে হচ্ছে। কিন্তু তার মধ্যে টেকটনিক প্লেটের কিছু সংযোগ স্থল আছে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ স্থলের ফল্টগুলো হলো ইন্দো বার্মা সীমান্ত, বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত মিয়ানমার সীমান্তের কাছে দাউকি ফল্ট, সিলেট শিলং মালভূমির দক্ষিণ প্রান্ত বরাবর অবস্থিত মধুপুর ফল্ট, মধ্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ফল্ট যা ভূমিকম্পের ঝুঁকির ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন। তো এটা একটা প্রাকৃতিক সমস্যা, এটা আপনার আমার দুনিয়াতে কারোরই কিছু করার নেই। এবং আমরা যারা এই পৃথিবী নামক গ্রহে আছি সেখানে এগুলা মেনেই চলতে হবে, এগুলা জেনেই বেঁচে থাকতে হবে। কিন্তু কিছু বিষয় আছে আপনি যদি একটু বুঝতে পারেন, হয়তো আপনার জন্য বড় ধরনের একটা বিপর্যয় দুর্যোগের হাত থেকে আপনার রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে যারা হাই রাইজ বিল্ডিংগুলোর উপরে থাকেন তাদের জন্য বিশেষ করে আমার এই মেসেজটা। আপনি যখনই বুঝতে পারছেন ভূমিকম্প হচ্ছে, আপনাকে প্রথমত হলো একটা নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। বিশেষ করে কোনো ধরনের টেবিল থেকে থাকে বা শক্ত কোনো বস্তু থেকে থাকে, কোনো ফার্নিচার থেকে থাকে, সেখানে আগে আশ্রয় নেবেন। এবং তার সাথে সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হলো আশ্রয় নেওয়ার সাথে সাথে অবশ্যই আপনি সহ আপনার ফ্যামিলি যত মেম্বার আছে প্রত্যেকের মাথার উপরে বালিশ দিয়ে একটা প্রোটেকশন তৈরি করবেন। কারণ আপনি আজকে যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আছে এগুলোই কিন্তু আপনার গায়ের মধ্যে পড়বে। আপনার বাসায় যত আসবাবপত্র জিনিস আছে যখন কম্পন শুরু হয়ে যাবে তখন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার গায়ে এসে পড়বে। ভূমিকম্প যেসব দেশে হয় তারা প্রাইমারি স্কুল থেকে তাদেরকে বাচ্চাদেরকে সেভাবে ট্রেন আপ করে যে ভূমিকম্প যখন হবে তুমি কি করবে। কিন্তু আমাদের দেশে এখনো সেভাবে এই প্রশিক্ষণগুলো চালু হয়নি বিদায় আমরা বুঝতে পারি না যে আমাদের আসলে কি করা উচিত। তো সেজন্য আমি এই ভিডিওটা করার অর্থ হচ্ছে এই মেসেজটা যখন আপনার কাছে থাকবে আপনি সহ আপনার চারপাশের মানুষজনকে সচেতন করতে পারবেন, তাদেরকে বোঝাতে পারবেন। ইভেন আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের প্রত্যেক স্কুল কলেজে শিক্ষাঙ্গনে যদি আমাদের বাচ্চাদেরকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় যে ভূমিকম্প আসলে কি করতে হবে, তাহলে যেটা হবে আমি মনে করি
আমরা অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে আমাদের এই জেনারেশনকে বাঁচানো বা তাদেরকে রক্ষা করা সম্ভব। আর আরেকটা বিষয় বলে রাখি, এ পর্যন্ত যত ভূমিকম্প হয়েছে, একটা ভূমিকম্প অল্প কিছুক্ষণ স্থায়ী হয়, সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট, এর উপর তো নয়। এই 2-1 মিনিটের মধ্যেই কিন্তু যত ধরনের দুর্যোগ বা যত ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আপনি 2-1 মিনিট যদি প্রোটেক্ট করতে পারেন, মোটামুটি আপনি একটা সেফ সাইডে চলে আসবেন। ভূমিকম্প কিন্তু একবার হলো মানে যে শেষ, বিষয়টা সেরকম না। এটা কিন্তু কয়েকবার হতে পারে, কারণ এটা একটা ভাইব্রেশন। যখন ওয়েভ আকারে আসতে থাকে, আসতে গেলে একবার হয়, যেটাকে আমরা বলে থাকি পি ওয়েভ। যখন এটা পি ওয়েভটাই একদম প্রাইমারি স্টেজটা, যখন পি ওয়েভটা এস ওয়েভে চলে যায়, ওটা হলো চূড়ান্ত রূপ। ঠিক এটা যখন একবার শেষে চলে যায়, এটাকে আমরা আফটার শক বলে থাকি। তো সেখানে দেখা যাচ্ছে কি, আপনি যখন পি ওয়েভটা টের পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি অবস্থানে সরে যাবেন। আর এস ওয়েভ যাওয়ার পরে আবার আফটার শক, এবং এটা কয়েকবার হতে পারে। তো সেজন্য আমি মনে করি আমাদের প্রথমত দরকার হলো সচেতনতা। এবং আরেকটা বিষয় আমি না বলে পারছি না, আমাদের যে গ্যাসের লাইনের সিস্টেম, আমাদের মাটির নিচে সমস্ত গ্যাসের লাইনগুলা ওভাবে সেট আপ করা। এখন যদি বড়সড় একটা ভূমিকম্প হয়, তো এই গ্যাসের লাইন থেকে কিন্তু আগুন ধরে যাবে, কারণ গ্যাস হলো একটা আপনার ধার্য পদার্থ। তো যেহেতু গ্যাস ধার্য পদার্থ, যখনই বড়সড় ধরনের কোনো কম্পন হবে, তখন মাটির নিচে যে গ্যাসগুলো আছে সেগুলো তো কন্টিনিউয়াসলি মুভ করছে, এবং সেটা তাৎক্ষণিকভাবে বড়সড় একটা কম্পন হলেই কিন্তু সেখানে পাইপগুলো বের হয়ে যাবে, ফেটে যাবে এবং আগুন ধরে যাবে। এবং আমি যেটা ভয় করছি, আমাদের দেশের যে গ্যাসের লাইনগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অবস্থায় আছে, যদি বড়সড় কোনো ভূমিকম্প হয়, তাহলে কিন্তু এই গ্যাসের লাইনটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। কারণ বিল্ডিংগুলা, একটা বিল্ডিং ভূমিকম্প আসার সাথেই কিন্তু ভেঙে পড়ে না, অত কাত হয়ে যায়, নাহলে একটা একটার সাথে হেলে থাকে। কিন্তু গ্যাসের লাইনে যে ব্যাপারটা, যখন একটা গ্যাস লাইন লিকেজ হবে, ওই এরিয়াটা একেবারে আগুনে জ্বলে পুড়ে পুরা মেসাকার হয়ে যাবে। তো সেজন্য আমি মনে করি এই জিনিসগুলো আমাদের একটু চিন্তা করা দরকার, সচেতন হওয়া দরকার। ব্যাপারটা কিন্তু এমন না যে ঢাকা শহরে ভূমিকম্প হলো তার মানে সারা বাংলাদেশ ভূমিকম্প হলো। নো, এটা নির্দিষ্ট এরিয়া বেস, যেখানে টেকটনিক প্লেটগুলো স্লোলি সংঘর্ষ হচ্ছে বা সে মুভমেন্ট করতে বাধাগ্রস্ত, সেখানে ভূমিকম্প হলো। আমি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, অথবা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখনই এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ধরনের কর্মসূচি বা উদ্যোগ নেওয়া দরকার। পৃথিবীর অনেক উন্নত দেশেই তারা কিন্তু তাদের একেবারে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, তাদেরকে ভূমিকম্প সহ অন্যান্য দুর্যোগের প্রশিক্ষণ দিয়ে থাকে। সেটার একটা কারণ হচ্ছে কি, তারা সেভাবে তাদেরকে ট্রেন আপ করে যে কোনো দুর্যোগ, যে কোনো সমস্যা আসলে যেন তারা টিকে থাকতে পারে, তারা সেগুলো মোকাবেলা করতে পারে। তো তেমনি ভাবে আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশ যত স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, আমি মনে করি প্রত্যেক জায়গাতে এই জিনিসগুলো নিয়ে আমাদের ট্রেন আপ করা দরকার। আমাদের ছোট ছোট শিশুদেরকে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, তাদেরকে যদি আমরা সেভাবে জিনিসগুলো ট্রেন আপ করতে পারি, তাহলে যেটা হবে, অনেক ধরনের দুর্যোগ থেকে বেঁচে যাওয়া সম্ভব বা রক্ষা পাওয়া সম্ভব। এই যেমন ধরুন ঢাকা শহরে ভূমিকম্প হলো, সেখানে আমি যদি আমার বিকল্প হিসাবে আমার চিটাগংয়ে, আমার গাজীপুরে, আমার কুমিল্লা, আমার সিলেটে, বিভিন্ন জায়গায় আমি বিকল্প টিম রেডি রাখি, তাহলে কি হবে, যে এরিয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যে এরিয়াটাতে বড় ধরনের মেসাকার হয়েছে, আর যে এরিয়াটা ভালো আছে, সেখানকার ভলেন্টিয়ার টিম এসে এদেরকে উদ্ধার করবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে রানা প্লাজার কথা, একটা ভবন ভেঙে পড়েছিল, 3 মাসেও কিন্তু আমরা উদ্ধার কাজ শেষ করতে পারিনি, এবং সেটা নিয়ে আমাদের অনেক ভয়াবহ অভিজ্ঞতা আছে। তাহলে একটা রানা প্লাজা উদ্ধার করতে গিয়ে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রের ফোর্স ব্যবহার করেও 3 মাসেও কিন্তু আমরা রানা প্লাজা থেকে উদ্ধার করতে পারিনি। তাহলে একবার ভাবুন তো, যদি ঢাকা শহরটা ভূমিকম্পে আক্রান্ত হয়, আমাদের কি অবস্থা হবে। সেজন্য আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আছি সহযোগিতা করার জন্য। যদি আপনারা কোনো কাজে প্রয়োজন মনে করেন, আমরা সর্বদা প্রস্তুত আছি আমাদের অভিজ্ঞতা, শিক্ষা, আমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের দেশের মানুষের পাশে থাকার জন্য, এবং আমাদের এই ধরনের দুর্যোগগুলো আসলে কিভাবে সেখান থেকে প্রোটেকশন নেবে, কিভাবে সেখান থেকে সেফ থাকবে, এই জিনিসগুলো যদি করার জন্য যদি কোনো ভলেন্টিয়ারি সার্ভিস দরকার হয়, নিশ্চয়ই আমরা দেব। তাহলে আমার মনে হয় অনেকগুলো জীবন রক্ষা পাবে, অনেকগুলো মানুষ ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। ধন্যবাদ।